হাই স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর একদম ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে সেট থিওরি নিয়ে। ঠিক আছে, তো সেট থিওরি আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে একদম বেসিক থিওরিগুলো, এবং নেক্সট ক্লাস থেকে আমরা কি করব, একদম সরাসরি ম্যাথে চলে যাব। ঠিক আছে, তো একদম সহজভাবে আজকে বুঝে নেওয়া যাক যে বেসিক থিওরিগুলো কি কি রয়েছে। ঠিক আছে, তো চলো ভিডিও স্টার্ট করা যায়। তো আজকের চ্যাপ্টার হচ্ছে সেট থিওরি। সেট থিওরি বাংলায় বললে সেটা হচ্ছে সেট তত্ত্ব। সেট তত্ত্ব। তো প্রথমেই বলবো যে সেট কাকে বলবো, যে সেটের ডেফিনেশন কি। ঠিক আছে, তো সেট কি বললো, সেট। তো সেট আমরা কাকে বলবো না, কতগুলো বস্তুর কালেকশনকে, কি বললাম, কতগুলো বস্তুর কালেকশনকে আমরা সেট বলতে পারি, তবে তার তিনটে শর্ত আছে। যে কোনো সেটকে সেট বলতে গেলে, যে কোনো বস্তুর কালেকশনকে সেট বলতে গেলে তার তিনটে শর্ত আছে। শর্তগুলো এইরকম যে এক, সেই কালেকশনকে কি হতে হবে না, সুসংজ্ঞাত হতে হবে। সুসংজ্ঞাত হতে হবে, সুসংজ্ঞাত হতে হবে, সুসংজ্ঞাত হতে হবে। সেকেন্ড নম্বর হচ্ছে যে ওই যে কালেকশনটা, ওর প্রত্যেকটা পদ পরস্পর থেকে আলাদা হতে হবে, প্রত্যেকটা পদকে পরস্পর থেকে আলাদা হতে হবে, প্রতিটি পদকে পরস্পরের থেকে আলাদা হতে হবে, আলাদা বা ভিন্ন হতে হবে। ঠিক আছে, আর 3 নম্বর শর্ত হচ্ছে এটা, যে ওই যে ক্রমটা আমি লিখবো, বা যে বস্তুগুলো যে কালেকশন আমি লিখবো একসাথে, তো সেই প্রত্যেকটা বস্তুর যে ক্রম থাকবে, মানে পদের যে ক্রম থাকবে, সেটা কিন্তু কি হবে না, ক্রম নিরপেক্ষ হবে। কি হবে? ক্রম নিরপেক্ষ হবে। অর্থাৎ পদকে যদি আমি আগে পিছিয়ে লিখি কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অর্থাৎ যে কোনো ক্রমে লিখলেই সেটাকে আমরা সেট বলতে পারবো। ঠিক আছে, তাহলে যে কোনো সেটকে আমরা ক্যাপিটাল লেটার দ্বারা কিন্তু ডিনোট করি, বা ক্যাপিটাল লেটার দ্বারা লিখি। তাহলে একটা, মনে করো একটা সেটকে লিখলাম, এই একটা সেট, এবং সেটা লিখলাম ধরো 1 2 3 4 5। প্রথমেই বলে দেই যে 1 2 3 4 5 এগুলো কি, সবই স্বাভাবিক সংখ্যা। কেন আমরা জানি, আমরা নাম্বার সিস্টেম যখন পড়েছি তোমরা সবাই জানো যে এনটা কি না, এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটা কিনা 1 2 3 4 ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে এটা। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 এটা কি একটা স্বাভাবিক সংখ্যা। আমি কি করেছি, একটা কালেকশন। আমি প্রথমে বলেছি যে সেট মানে কি, যে কতগুলো বস্তুর কালেকশন। এখানে 5টা সংখ্যা নিয়েছি যার কালেকশন করেছি। ঠিক আছে, তাহলে এটাকে আমি সেট তখনই বলবো যদি এই 3টে শর্ত এরা পালন করে। ঠিক আছে, প্রথম শর্ত কি না, সুসংজ্ঞাত হয়। সুসংজ্ঞাত কথার অর্থ হচ্ছে এটা, সুসংজ্ঞাত কথার অর্থ হচ্ছে এটা যে এক বা একাধিক নির্দিষ্ট নিয়মে, ঠিক আছে, এক বা একাধিক নির্দিষ্ট নিয়মে কোনো একটা কালেকশনের মধ্যে, ঠিক আছে, কোনো একটা পদ থাকবে না থাকবে না, সেটা কিন্তু নির্ধারণ করা হয় কার সাহায্যে, এই সুসংজ্ঞাত এর সাহায্যে। অর্থাৎ সুসংজ্ঞাত কি, এটাকে যদি আরও সহজভাবে বলা যায় যে এইরকম, যে সাপোজ ধরো তোমাদের ক্লাসে যতগুলো ছেলে আছে তাদের নাম। ঠিক আছে, যেমন ধরো তোমাদের ক্লাসে আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম যে সি দ্বারা ডিনোট করছি সেটটাকে, এবং তোমাদের ক্লাসে আছে রাম, শ্যাম, আচ্ছা রবি, ঠিক আছে, আর হচ্ছে মুরলী। ধরো 4 জন আছে। ঠিক আছে, তাহলে কি বললাম, ধরো এই 4 জন তোমাদের ক্লাসে আছে। তাহলে এই যে সেটটা তৈরি করলাম, এটাকে আমি কি কিন্তু সুসংজ্ঞাত বলতে পারি। কেন, তোমাদের ক্লাসের মধ্যে এই 4 জন ছেলেই আছে, এর বাইরে কিন্তু কোনো ছেলে নেই। ঠিক আছে, সেই জন্য আমি এটাকে কি বলতে পারি, সুসংজ্ঞাত বলতে পারি। কিন্তু তোমাদের ক্লাসে যদি
ধরো রাম না থেকে, ধরো রাম তোমাদের ক্লাসে রয়েছে, কিন্তু এই 4 জন বাদ দিয়েও আমি এক্সট্রা একটা নাম জুড়ে দিলাম, ধরো বিমল। বিমল, ঠিক আছে। তো এই যে বিমল, এই ছেলেটা তোমাদের ক্লাসে কিন্তু নেই, তবুও আমি এই সেটের মধ্যে রেখেছি, তাহলে কিন্তু এই সেটটাকে আমি কিন্তু সুসংজ্ঞাত বলতে পারবো না, ঠিক আছে। এখানে তখন সেটটা সুসংজ্ঞাত হবে না, এটাই হচ্ছে। যেমন সুসংজ্ঞাত হবে না, সেরকম আরও একটা সেটের উদাহরণ দিয়ে আমি যদি বলি, যেমন ধরো বলা হলো যে একটা সেট এমন তৈরি করো যার হচ্ছে বেঁঠে ছেলেদের সেট তৈরি করো, ঠিক আছে। তাহলে আমি শুধু বললাম কি যে বেঁঠে ছেলেদের সেট তৈরি করতে, তাহলে তুমি তোমার মতো করে বেঁঠে ছেলেদের সেট তৈরি করবে, তোমার বন্ধু তার মতো করে তৈরি করবে, কিন্তু প্রত্যেকের সেট দেখা যাবে প্রত্যেকের থেকে আলাদা আলাদা হচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে না বা সুসংজ্ঞাত হচ্ছে না বলে, ঠিক আছে। তাহলে সুসংজ্ঞাত জিনিসটা কি সেটা পরিষ্কারভাবে বোঝা গেল, যে একটা যে এই যে পদগুলো যে বসবে কোনো একটা কালেকশনের মধ্যে, এই যে পদগুলো বসবে, সেই পদ বসাটা নির্ধারণ করে কি একটা নির্দিষ্ট নিয়ম মেনে, ঠিক আছে। যেমন ধরো এখান থেকে কি বলছে, এটা 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট লিখেছি, ঠিক আছে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত এখানে কিন্তু আমি স্বাভাবিক সংখ্যা লিখেছি। এই স্বাভাবিক সংখ্যার জায়গায় এখানে যদি ধরো 4 না হয়ে -4 হতো, তাহলে -4টা কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে? নিশ্চয়ই না। -4টা কি রিয়েল নাম্বারের মধ্যে পড়ে। -4টা কার মধ্যে পড়ে? রিয়েল নাম্বারের মধ্যে পড়ে, কিন্তু কি হয় না, কিন্তু হচ্ছে এই স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে পড়বে না। তাহলে এটা ভালো করে বোঝা গেল যে সুসংজ্ঞাত জিনিসটা কি। ওকে, আমরা সেকেন্ড শর্তে চলে যাই, সেটা হচ্ছে কি না, প্রত্যেকটা পদকে পরস্পরের থেকে আলাদাভাবে ভিন্ন হতে হবে। যে কোনো একটা কালেকশনকে, এই যে আমি নাম্বারের যে কালেকশন নিয়েছি, ঠিক আছে, এই কালেকশানে কি হতে হবে, দ্বিতীয় শর্তটা হচ্ছে যে দুটো বস্তুকে, যে কোনো দুটো বস্তুকে, ঠিক আছে, যে কোনো দুটো বস্তুকে পরস্পরের থেকে কি হতে হবে, আলাদা হতে হবে। যেমন এখানেই তুমি লক্ষ্য করো যে এখানে প্রত্যেকটা পদই কিন্তু পরস্পরের থেকে আলাদা, কোনো পদই কিন্তু এখানে কমন নেই। অর্থাৎ সেটে যখন আমি যে কোনো একটাকে সেট বলবো, যেমন উদাহরণস্বরূপ দেখা যায়, ধরো একটা সেট বি আছে, লেখা হলো 1 2 2 3 4 4 5, ঠিক আছে। তাহলে এইটা একটা সেট লিখলাম। এখানে একটা লক্ষ্য করো যে 2 এই পদটা কিন্তু দুবার আছে, 4 এই পদটা কিন্তু দুবার আছে, তাহলে আমি এটাকে কিন্তু সেট বলবো না, ঠিক আছে। তাহলে এটাকে আমি কিন্তু সেট বলবো না। কেন সেট বলবো না? কেন? যেহেতু এইটার মধ্যে এই দুটো পদই হচ্ছে সমান হয়ে যাচ্ছে, দেখো এই দুটো পদ সমান হচ্ছে, এই দুটো পদ সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে যেহেতু সমান হয়ে যাচ্ছে, তাহলে আমার দ্বিতীয় শর্তটা মানছে না। দ্বিতীয় শর্ত কি বলেছে, যে প্রত্যেকটা পদ পরস্পরের থেকে আলাদা হতে হবে, প্রত্যেকটা পদই হচ্ছে পরস্পরের থেকে আলাদা হতে হবে। অর্থাৎ যেমন এইখানে লেখা আছে 1 2 3 4 5, তাহলে দেখো প্রত্যেকটা পদই পরস্পরের থেকে আলাদা, সেই জন্য আমি এটাকে সেট বলতে পারি। তাহলে বোঝা গেল প্রতিটি পদ পরস্পরের থেকে আলাদা হবে। ওকে, এবার আসছি যে 3 নম্বর শর্ত, ঠিক আছে। 3 নম্বর শর্ত কি বলেছে? 3 নম্বর শর্ত এটা বলেছে যে ক্রম নিরপেক্ষ হবে, ঠিক আছে। কি হবে? ক্রম নিরপেক্ষ। ক্রম মানে কি? ক্রম মানে যাকে ইংরেজিতে সিকোয়েন্স বলি আমরা, তাহলে প্রত্যেকটা পদের যে ক্রম, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড করে আমরা যে লিখি, সাপোজ সেই সেটটাই ধরি যে এ একটা সেট, ঠিক আছে। একে সেট বলছি কেন, এই তিনটা মেনে চলছে তাই। তাহলে ধরো এ একটা সেট যেখানে 1 2 3 4 5, ঠিক আছে, এইটা আছে, এই পদগুলো রয়েছে। এবার এটার ক্রম নিরপেক্ষ হচ্ছে, দেখো, অর্থাৎ 1 2 3 4 5 আমরা এইভাবে লিখেছি, এটাকে আমি এভাবেও লিখতে পারি, ধরো 4 5 1 2 3। অর্থাৎ কি, এই প্রত্যেকটা পদগুলো দেখো উলট পালট করে দিয়েছি, অর্থাৎ যে কোনো ক্রমে আমি লিখতে পারছি। তো যে কোনো ক্রমে যদি লিখতে পারি তবেই কিন্তু আমি এটাকে সেট বলবো, ঠিক আছে। যে কোনো ক্রমে আমি লিখতে পারছি, তাই আমি এটাকে সেট বলছি, ঠিক আছে। তাহলে 3 নম্বর শর্তটাও এটা পূরণ করছে, তাই আমি এটাকে সেট বলতে পারছি। তাহলে বেসিক যে আইডিয়াটা সেটা হচ্ছে সেটের, কি বললাম, যে কতগুলো বস্তুর কালেকশনকে আমরা সেট বলবো। কি বললাম? কতগুলো বস্তুর কালেকশনকে আমরা সেট বলবো, অবশ্যই সেটা যদি 3টে শর্ত পালন করে। 1 নম্বর কি, সেটা সুসংজ্ঞাত হতে হবে। 2 নম্বর কি, তার প্রত্যেকটা পদকে পরস্পরের থেকে আলাদা হতে হবে।
আর 3 নম্বর হচ্ছে যে ক্রম নিরপেক্ষ, অর্থাৎ যে কোনো পদ আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এটাকে যে কোনো জায়গায় আমি লিখতে পারি, ঠিক আছে। তো এটা যদি হয় তবেই আমি সেটাকে কি বলতে পারি, সেট বলতে পারি। এটা ক্লিয়ার হলো প্রাথমিক, ঠিক আছে। ওকে, এবার আমি নেক্সট যেটা যাব সেটা হচ্ছে যে সেটকে, ঠিক আছে। এবার সেটকে আমরা তো রিপ্রেজেন্ট করব বা প্রকাশ করব। সেটকে আমরা সাধারণত কি করি না, দুটো ভাবে প্রকাশ করতে পারি। সেটকে আমরা সাধারণত দুটো ভাবে প্রকাশ করতে পারি। এক নম্বর কি না, এক নম্বর হচ্ছে রোস্টার ফর্ম, ইংরেজিতে বলা হয় রোস্টার। একটা হচ্ছে রোস্টার ফর্ম, যার বাংলাটা অর্থ হচ্ছে ছক বন্দীকরণ পদ্ধতি, ঠিক আছে, ছক বন্দীকরণ পদ্ধতি। তো রোস্টার ফর্মটা কিরকম, যখন কোনো একটা সেটের সমস্ত পদগুলো আমাদের জানা থাকবে, কি বলছি, যখন একটা সেটের সমস্ত পদগুলো আমাদের জানা থাকবে, তখন আমরা এই পদ্ধতির সাহায্যে সাধারণত সেটটাকে কি করি না প্রকাশ করি। যেমন ধরো উদাহরণস্বরূপ একটা ধরে নিলাম, এই একটা সেট যার পদগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তাই 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার আমি একটা সেট নিয়েছি এটা, ঠিক আছে। এবার আমি এটা জানি যে ধরো 1 থেকে 10 পর্যন্ত একটা স্বাভাবিক সংখ্যার সেট নিয়েছে, তাহলে এখানে আমি কিভাবে প্রকাশ করলাম, যে যেহেতু প্রত্যেকটা পদ আমি জানি, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা আমি জানি, তাই আমি এটাকে এইভাবে কিন্তু প্রকাশ করেছি। যেমন আরেকটা উদাহরণ দিলে বোঝা যাবে, ধরো ইংরেজি যে আলফাবেটগুলো আছে তার স্বরবর্ণ যাকে আমরা ভাওয়েল বলি, ঠিক আছে। যদি বলে যে ইংরেজি স্বরবর্ণের ভাওয়েলের একটা সেট তৈরি করো, ঠিক আছে, তাহলে ভাওয়েলকে আমি মনে করছি ভি দ্বারা ডিনোট করছি, ঠিক আছে। তো ভি দ্বারা ডিনোট করছি এবং ভি এর যে সেটটা হবে সেটা কি হবে, তাহলে আমরা সবাই জানি 5টা ভাওয়েল আছে, সেটা হচ্ছে এ ই আই ও ইউ, ঠিক আছে। তাহলে 5টা ভাওয়েল কি এ ই আই ও ইউ, তাহলে এটা আমি কি করলাম, তৈরি করলাম। তাহলে এটা কি ফর্মে রেখেছি না, এটা হচ্ছে রোস্টার ফর্ম বা ছক বন্দীকরণ। দেখো এইখানে লেখা আছে ছক বন্দীকরণ, এখানে যে নামটা আছে এটা থেকেই বুঝতে পারছো যে ছকের মধ্যে আমি যে এলিমেন্টগুলোকে বন্দীকরণ করছি বা বন্দি করছি, সেই জন্য এটাকে বলছে ছক বন্দীকরণ পদ্ধতি বা রোস্টার ফর্ম। একদম সিম্পল জিনিস, ঠিক আছে। তো এটা সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দ্বারাই প্রকাশ করা হয়, কি বলছি, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দ্বারাই প্রকাশ করা হয়, আর ফার্স্ট এবং থার্ড ব্র্যাকেটটা যখন প্রয়োজন হয় সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করা হয়। তাহলে রোস্টার ফর্মটা কি সেটা আমরা বুঝে নিলাম, ঠিক আছে। দ্বিতীয় জানবো 2 নম্বর জানবো যে 2 নম্বর হচ্ছে সেট বিল্ডার, ঠিক আছে। সেট বিল্ডার মেথড বা সেট বিল্ডার ফর্ম বলতে পারে, ঠিক আছে। সেট বিল্ডার ফর্মটাকে বলা হয় ধর্মভিত্তিক পদ্ধতি, বাংলায় যদি বলা হয়, ঠিক আছে, ধর্মভিত্তিক। বাংলা বানানটা দেখে নেবে, ঠিক আছে কিনা। তো তো সেট বিল্ডার পদ্ধতি কি, সেট বিল্ডার পদ্ধতিটা কি, ওকে না। সেট বিল্ডার পদ্ধতি হচ্ছে এটা যে পদ্ধতির সাহায্যে, ঠিক আছে, আমরা সম্পূর্ণ প্রত্যেকটা এলিমেন্ট, একটা সেটের যে প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা পদকে না লিখে, ঠিক আছে, সেটাকে একটা নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা প্রকাশ করি, একটা নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্যের মধ্যে যদি প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলি কিন্তু সেট বিল্ডার ফর্ম। যেমন ধরা যাক যে ধরো উদাহরণস্বরূপ ধরলাম যে 1 থেকে 10, এই 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এ। ধরো কি বললাম, 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এ। এবার এইটাকে আমি কি করব, সেট বিল্ডার পদ্ধতিতে লিখব। কিরকম লিখবো দেখো,
যে এই একটা সেট, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স লিখবো, এখানে কি লিখবো, এক্স, এখানে কি লিখবো, এক্স লিখবো। তো এক্সটা কি না, এক্সটা হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত এই যে সেট এ এর যে কোনো একটি পদ। তাহলে এক্সটা কি বললাম না, এক্সটা হচ্ছে এ যে সেটটা তার যে কোনো একটা পদ, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা পদ হবে। তো আমি তাহলে কি লিখলাম যে এ ইকুয়ালস টু এক্স, এক্স সাচ দ্যাট, এই চিহ্নটা হচ্ছে সাচ দ্যাট, ঠিক আছে। আচ্ছা, সাচ দ্যাট এভাবেও লিখতে পারো বা এটাকে এইভাবেও লেখা যায়, ঠিক আছে। তো আমি এভাবে না লিখে এইভাবে লিখছি, সাচ দ্যাট, ঠিক আছে। কি না, এক্স একটি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এক্স একটি কি লিখলাম, স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো আমি লিখলাম এক্স সাচ দ্যাট, অর্থাৎ এক্স হয় কি না, এক্স একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি যদি এইটুকু লিখে দিই তাহলে আমার সেটটা কমপ্লিট হলো কি, হলো না। দেখো কেন, এক্স একটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়, 1 থেকে শুরু করে 2 3 4 করে ইনফিনিটি পর্যন্ত চলতে আসে। তাহলে এটা কি আমার ইনফিনিটি পর্যন্ত সেট না, তার একটা লিমিট দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত কিন্তু এই সেটটা হবে, ঠিক আছে, বা সেটের এলিমেন্টগুলো হবে। তাহলে আমাকে কিন্তু এখানে আরও উল্লেখ করে দিতে হবে, স্পেসিফাই করে দিতে হবে, এবং কি যে এক্সের রেঞ্জটা থাকবে কত থেকে, এক্সের যে রেঞ্জটা থাকবে সেটা হচ্ছে 1। তাহলে 1-এর সঙ্গে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা সেট, তার মানে কি 1-এর সঙ্গে সমান হবে, 1-এর সঙ্গে সমান কিংবা 1-এর থেকে বড় এক্সের রেঞ্জটা, এবং 10-এর থেকে ছোট কিংবা 10-এর থেকে সমান, 10-এর থেকে ছোট কিংবা 10-এর থেকে সমান। এইবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, ঠিক আছে। এবার আমি কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। তাহলে এখানে লক্ষ্য করো যে এই ফর্মটা কীরকম হলো, এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। অর্থাৎ আমি ডাইরেক্টলি সেটার মধ্যে প্রত্যেকটা এলিমেন্টগুলোকে না লিখে এটাই কি করলাম, যে এলিমেন্ট বা প্রত্যেকটা পদ আছে তাদের কি করলাম, ধর্ম বা একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে এটাকে কিন্তু আমি কি করলাম, এটা রিপ্রেজেন্ট করলাম বা তুলে ধরলাম, ঠিক আছে, এই ফর্মে লিখলাম আর কি। তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট কিন্তু এইভাবে হলো। তুমি এবার এক্সের মান 1 থেকে বসাও, দেখো 1 2 3 4 করে একদম 10 পর্যন্তই কিন্তু এই সেটটা হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা এটাকে লিখি। আরও সহজভাবে যদি বলা যায়, এর একটা সহজ উদাহরণ দেওয়া যায়, তাহলে আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। সেটা হচ্ছে দেখো যে যে ধরো এই একটা সেট ধরলাম, যে একটা সেট বলে দেওয়া আছে এরকম যে 5 থেকে 25-এর মধ্যে, 5 থেকে 25-এর মধ্যে যুগ্ম, কি বললাম, যুগ্ম অখণ্ড সেট, কি বললাম, 5 থেকে 25-এর মধ্যে যুগ্ম অখণ্ড সংখ্যার সেট। যুগ্ম কথার অর্থ হচ্ছে কি জোড়, যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেরকম, এবং অখণ্ড, অখণ্ড মানে কি, অখণ্ড মানে যে খণ্ডিত নয় বা পূর্ণ সংখ্যা যেটাকে বলা হচ্ছে সেটা পূর্ণ সংখ্যা আর কি, তার সেট। এবং সেটটা মনে করা হলো সেট হয় বি, বি একটা সেট, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি কি ফর্মে লিখবো না, সেট বিল্ডার পদ্ধতিতে লিখবো, সেট বিল্ডার ফর্মে লিখবো। তাহলে প্রথম যেহেতু বলছে যে সেটটা বি, তাহলে বি লিখে দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং এক্স লিখলাম। এক্সটা কি হবে, অবশ্যই বি এরই যে কোনো একটা এলিমেন্ট, ঠিক আছে, সাচ দ্যাট, ঠিক আছে, সাচ দ্যাট। এবং এক্স একটা কি লিখবো, এক্স একটি যুগ্ম অখণ্ড সংখ্যা, একটি যুগ্ম অখণ্ড সংখ্যা, ঠিক আছে। তাহলে কি লিখবো, এক্স সাচ দ্যাট এক্স একটি যুগ্ম অখণ্ড সংখ্যা, ঠিক আছে। তাহলে এইটুকু লিখলেই কি আমার হয়ে গেল পুরো সেটটা কমপ্লিট? নিশ্চয়ই নয়। কেন, এক্স এর মান হচ্ছে যুগ্ম অখণ্ড সংখ্যা যদি হয় তো সে তো অনেক কিছুই হতে পারে, তাই না, যে সে যুগ্ম অখণ্ড সংখ্যা 2ও হতে পারে, ঠিক আছে, 4 হতে পারে, ঠিক আছে, 26 হতে পারে, আরও অনেক হতে পারে। কিন্তু সেটা কি আর এই লিমিটের মধ্যে থাকবে? নিশ্চয় নয়, ঠিক আছে। তো সেটা হবে না সেই সেটটা।
তাহলে কি হতে হবে না এই লিমিটের মধ্যে থাকতে হবে। সেই জন্য এর সাথে এক্সট্রা করে আমাকে এখানে লিখতে হবে যে এক্সের রেঞ্জটা থাকবে কত, 5-এর থেকে বড় এক্সের রেঞ্জটা থাকবে এবং এবং কি 25-এর থেকে ছোট থাকবে, 5-এর থেকে বড় থাকবে এবং 25-এর থেকে ছোট থাকবে। তাহলে এখন দেখো যে এক্সের যে ভ্যালুটা হবে, এবার তুমি এখানে পুরো সেটটা কমপ্লিট হয়ে গেল। কিরকম দেখো যে 5-এর থেকে বড়, তাহলে 5-এর থেকে বড় কত 6, তাহলে 6 অবশ্যই যুগ্ম। তাহলে এই সেটের এলিমেন্টগুলো আমি যদি এমনি রোস্টার ফর্মে লিখি তাহলে কি হবে, ধরো এই সেটেরই এলিমেন্টটা আমি রোস্টার ফর্মে জাস্ট দেখানোর জন্য বলছি, যদি লিখি তাহলে কি হবে, দেখো 6 হলো, ঠিক আছে, 8 হলো, 10 হলো, 12 হলো, 14, 16, 18, 20, ঠিক আছে, 22, 24 হলো। 26 কিন্তু হবে না, কেন 26 হবে না, যেহেতু এক্সের রেঞ্জটা দেওয়া আছে যে 25-এর থেকে ছোট, তাহলে কিন্তু এই 24 পর্যন্ত হবে। তাহলে সেটটা কমপ্লিট হয়ে গেল। দেখো এটাই কিন্তু অ্যাকচুয়ালি তাহলে বি সেট হচ্ছে, এটা রোস্টার ফর্মে লিখছি, কিন্তু এটা হচ্ছে কি না সেট বিল্ডার ফর্ম। তাহলে আমি যদি এইরকম থাকে তাহলে আমি এটাকে সেট বিল্ডার ফর্মে এইভাবে লিখতে পারি এটা। তাহলে সেট বিল্ডার ফর্মটা কি, যে ডাইরেক্টলি এলিমেন্টগুলোকে না লিখে এলিমেন্টগুলো কি অনুযায়ী বসছে সেটার বৈশিষ্ট্য বা সেটার ধর্মটাকে কিন্তু এইখানে প্রকাশ করে দিলাম, ঠিক আছে। আর সেটাই হচ্ছে কি না সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে। তাহলে সহজেই বুঝতে পারলে যে সেট বিল্ডার ফর্মটা কি। ওকে, এবার আমরা যাচ্ছি, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কয়েকটা উল্লেখযোগ্য সংজ্ঞা, যেটা তোমাদের মনে রাখতে হবে এবং পরবর্তী সময় ম্যাথ করতে গিয়ে কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কয়েকটা সংজ্ঞা। ওকে, এবং যারা বুঝতে পারছো না তারা কমেন্ট বক্সে কমেন্ট লিখবে, আমি অবশ্যই রিপ্লাই দেব। ওকে, আচ্ছা, তো এবার হচ্ছে কি বলবো, যে কয়েকটা উল্লেখযোগ্য সংজ্ঞা আর কি, ঠিক আছে। যেমন সসীম সেট ও অসীম সেট, সসীম সেট ও অসীম সেট। ওকে, তাহলে লিখি কি, সসীম সেট, এখানে কিন্তু এটা হসন্ত হয়, সেট ও অসীম, সসীম সেট ও অসীম সেট। দেখো এর নামেই কিন্তু বোঝা যাচ্ছে যে সেটটার প্রকৃতি কি হবে, ঠিক আছে। এখানে কি বলা আছে, সসীম সেট। সসীম কথার অর্থ কি, যার সীমা আছে, বাংলা কথায় বলতে গেলে যার সীমা আছে তাকে আমরা সসীম বলি। তাহলে সসীম সেট কি হবে, যে সকল সেটের এলিমেন্টগুলো বা যে সকল সেটের পদগুলোকে আমরা কি করি গণনার সাহায্যে নির্ণয় করা সম্ভব হয়, সেই সকল সেটগুলোকে বলা হয় কি, সেই সকল সেটকে আমরা বলি কিন্তু সসীম সেট, ঠিক আছে। তাহলে কি বললাম, সসীম সেট কাকে বলবো, যার একটা যার হচ্ছে কি থাকবে, যে সেটের সীমা থাকবে মানে কি, অর্থাৎ যে সেটের প্রত্যেকটা এলিমেন্টগুলো আমাদের জানা আছে বা আমরা কি গণনার সাহায্যে নির্ণয় করতে পারি যে সকল সেটের এলিমেন্টগুলোকে, সেগুলোকে বলবো কি আমি সসীম সেট, ঠিক আছে, সসীম সেট। যেমন উদাহরণস্বরূপ ধরা যায়, ধরো এই একটা সেট যার এলিমেন্ট ধরো আছে এ বি সি ডি ই এফ, তাহলে এই এলিমেন্টগুলো আমার জানা আছে তাই আমি এখানে বসিয়ে দিলাম। তাই আমি এটাকে কি বলতে পারলাম, যে এই সংখ্যাগুলোর মানে এই নাম্বারগুলোর একটা, এই অ্যালফাবেটগুলো, ঠিক আছে, এগুলো তো অ্যালফাবেট, তো এই অ্যালফাবেটগুলোর একটা সেট। তাহলে আমি এই সেটের একটা সীমা আছে এবং আমরা কটা এলিমেন্ট আছে আমি সেটা কাউন্ট করতে পারছি, সেই জন্য আমি কি বলছি যে এটা তার মানে এই যে সেটটা, তাহলে এই সেটটাকে আমরা কি বলছি সসীম সেট। আরও একটা উদাহরণ এমনি ধরে নাও যে 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে এটা কি, এগুলোকে আমরা সসীম সেট বলতে পারি। এটার দুটো রোস্টার ফর্মে দেখালাম, একটা যদি আরেকটা আমি সেট বিল্ডার ফর্মেও আমি দেখাতে পারি যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের এখানে নতুন একটা সাইন, সেটা হচ্ছে বিলংস টু। এটা একটু বলে দিই, বিলংস টু বলতে একটাই জিনিস,
যে তার মধ্যে থাকা, কারো মধ্যে থাকলে তখন সেটাকে আমরা বলি বিলংস টু। ঠিক আছে, তো সাপোজ একটা সেট ধরো, মনে করো একটা সেট আছে, একটা সেট আছে যার এলিমেন্ট হচ্ছে 1 2 3, এইটাই আছে, 3টা এলিমেন্ট আছে। ঠিক আছে, এবং তাহলে 3টে এলিমেন্ট আছে, এলিমেন্টগুলো কি কি 1 2 3। ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি যে 2টা বিলংস টু এ। বিলংস টু কথার অর্থ হচ্ছে যে মধ্যে থাকা, কারো মধ্যে থাকা। তাহলে 2 যে এলিমেন্টটা এর মধ্যে আছে, তাই আমি এই সাইনটা দ্বারা কিন্তু এই সাইনটার এটা হচ্ছে বিলংস টু, অর্থাৎ কারো মধ্যে থাকা। ঠিক আছে, সেটা কিন্তু ডিনোট করছে। ঠিক আছে, তো সেই সাইনটা এখানে ব্যবহার করছি যে এক্স বিলংস টু এন। তাহলে আমরা সবসময় আগেও বলেছি যে এক্সটা কি, এক্সটা হচ্ছে এ সেটের যে কোনো একটা এলিমেন্ট এবং যেটা কি না এন এর মধ্যে আছে। আর আগেও বলেছি যে এনটা কি, এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার। তো এক্সটা ন্যাচারাল নাম্বারের মধ্যে যে কোনো একটা সংখ্যা। তো এটা বললে সেটা কি হয়ে যায়, অনেক ন্যাচারাল নাম্বার তো আর নির্দিষ্ট নেই, অনেকগুলো আছে। তাহলে এবং আমি এখানে একটা লিমিট দিয়ে দিলাম, অ্যান্ড লিমিট দিয়ে দিলাম কি না, ধরো 2 এর থেকে বড়, ঠিক আছে, 2 এর থেকে বড়, এক্স এর রেঞ্জ 10 এর থেকে ছোট। তাহলে এই যে লিমিট দিয়ে দিলাম, তাহলে কি 2 এর থেকে বড় এবং 10 এর থেকে ছোট এর মধ্যে যে কটা ন্যাচারাল নাম্বার আছে তার সেট। তার মানে কি এখানে কটা এলিমেন্ট আছে সেটাকে আমি গুনতে পারছি, সেটাকে আমি নির্ণয় করতে পারছি। তাই আমি এটাকে বলতে পারি যে সসীম সেট। তাই কি বললাম, এটাকে সসীম সেট। তাহলে সসীম সেট জিনিসটা কি সেটা পরিষ্কারভাবে বোঝা গেল। এবার আসবো আমরা কি অসীম সেট। অসীম সেট, তো অসীম সেট কি, সসীম সেটের কি সেটা আমরা বলে দিলাম। এবার আসি কি অসীম সেট। তাহলে অসীম সেট কি না, অসীম সেট হচ্ছে ইংরেজি যদি নাম বলা হয়, এটা হচ্ছে ফাইনাইট সেট আর এটা হচ্ছে ইনফাইনাইট সেট। এটা হচ্ছে কি ইনফাইনাইট সেট। ঠিক আছে, ইনফাইনাইট সেট। তো অসীম সেট কি না, এর নামেই বুঝতে পারছো যে সেটের কি হচ্ছে সীমা নেই। সীমা নেই মানে কি, সীমা নেই মানে ওর যে এলিমেন্টগুলোকে আমরা কাউন্ট করতে পারি না। ঠিক আছে, এলিমেন্টগুলোকে আমরা গণনার সাহায্যে নির্ণয় করা সম্ভব নয়। তো সেই সকল সেটগুলোকে আমরা কি বলা হয়, অসীম সেট। ঠিক আছে, অসীম সেটের উদাহরণ যদি বলি, তাহলে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে সাপোজ ধরো এই একটা সেট, ঠিক আছে, যেখানে এই সেটের এলিমেন্টগুলো হলো 1 2 3 5 6 ডট 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 করে চলতে থাকে। তার মানেটা কি, তার মানে হচ্ছে এটা একদম চলতে আছে। ঠিক আছে, এই সিরিজটা চলতে আছে। তার মানে কি যে এটা কি স্বাভাবিক সংখ্যার একটা সিরিজ বা এটা একটা স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যা 1 থেকে তো শুরু হয় এটা জানি, কিন্তু শেষ কত পর্যন্ত আছে সেটাকে আমরা কাউন্ট করতে পারবো? নিশ্চয়ই না, সেটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলতে আছে। তাই আমি এই সেটটাকে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা কি অসীম সেট। ঠিক আছে, আর একটা উদাহরণ দিয়ে আমি যদি বলি যে সাপোজ বি একটা সেট, এটা আমি সেট বিল্ডার ফর্মে লিখছি, এক্স সাচ দ্যাট এক্স একটি বাস্তব সংখ্যা, এক্স বাস্তব সংখ্যা। কি বললাম, এক্স একটি বাস্তব, হাতে লেখা খারাপ, একটু কষ্ট করে দেখে নিও। ঠিক আছে, বিটা তাহলে কি বললাম, বি সেটটা এক্স সাচ দ্যাট এক্স একটি বাস্তব সংখ্যা এবং এক্স এর রেঞ্জটা দিলাম কি, এবং এক্স এর যে রেঞ্জটা সেটা হচ্ছে 2 এর থেকে এক্স এর রেঞ্জ বড় এবং দেখা গেল 8 এর থেকে ছোট। ঠিক আছে, এক্স এর রেঞ্জটা কি দিলাম, 2 এর থেকে বড় এবং 8 এর থেকে ছোট। এই রেঞ্জের মধ্যে যে বাস্তব সংখ্যাগুলো হলো সেটার একটা সেট। তাহলে এখানে তুমি বলো যে 2 এর থেকে বড় এবং 8 এর থেকে ছোট যে বাস্তব সংখ্যা সেটা কি ফাইনাইট আছে, অর্থাৎ সেটা কি নির্দিষ্ট সংখ্যায় আছে? না, সেটা হচ্ছে মানে আনকাউন্টেবল যাকে বলা হয়। ঠিক আছে, আমরা গুনতে পারবো না। ঠিক আছে, বা গণনার সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে সেই জন্য এটাকে আমরা কি বললাম, এই সেটটাকে বলবো কি না, সেট এটা হচ্ছে অসীম সেট, অর্থাৎ এর প্রত্যেকটা এলিমেন্ট আমাদের জানা নেই। ঠিক আছে, এর প্রত্যেকটা এলিমেন্ট আমাদের জানা নেই। ঠিক আছে, একদম ইনফিনিটি পর্যন্ত চলছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, সসীম সেট জানলাম, অসীম সেট জানলাম। এবার যেটা জানবো সেটা হচ্ছে যে সিঙ্গেলটন সেট বা একপদী সেট। ঠিক আছে, সিঙ্গেলটন সেট বা একপদী সেট। তো সিঙ্গেলটন সেট বা একপদী সেট, এটার নাম শুনেই বুঝতে পারছো
যে সেটের মধ্যে একটি মাত্র পদ থাকে, কি বললাম, যে সেটের মধ্যে একটি মাত্র পদ থাকবে সেটাকে আমরা বলি সিঙ্গেল টোন সেট। ঠিক আছে, যে সেটের মধ্যে একটি মাত্র পদ থাকবে সেই সেটটাকে বলা হচ্ছে সিঙ্গেল টোন সেট। যে সেটের মধ্যে একটি মাত্র পদ থাকবে সেটা হচ্ছে সিঙ্গেল টোন সেট। তার মানে কি বললাম, একপদী সেট। একপদী সেট ইংরেজিতে বলা হয় সিঙ্গেল টোন, সিঙ্গেল টোন, ঠিক আছে, সেট, সিঙ্গেল টোন সেট। তাহলে সিঙ্গেল টোন সেট কি বললাম, যে সেটের মাত্র এলিমেন্টের সংখ্যা হচ্ছে এক, তাকে বলা হচ্ছে। সাপোজ আমি মনে করলাম এ দ্বারা ডিনোট করলাম একটা সেটকে যার এলিমেন্ট হচ্ছে একটা, সাপোজ 2, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, সিঙ্গেল টোন সেট। ওকে, আচ্ছা, এবার এসে যাই শূন্য সেট। এই সেট চ্যাপ্টারে একটা খুবই গুরুত্বপূর্ণ সেট হচ্ছে, একটা যে নাল সেট বা শূন্য সেট যাকে বলা হয়। ঠিক আছে, তো শূন্য সেট কি সেটা আমরা কিন্তু জেনে নেব। কি সেট? শূন্য সেট ইংরেজিতে বলা হয় নাল সেট, নাল অথবা ভয়েড অথবা অর এমটি সেটও বলতে পারি, এমটি সেটও বলা যায়, সেট এমটি সেটও বলতে পারি। ঠিক আছে, তাহলে শূন্য সেট, নাল সেট, ভয়েড সেট, এমটি সেট এগুলো সবই কিন্তু একই। এগুলো সবই হচ্ছে একই। তো শূন্য সেট কাকে বলবো আমরা, না যে কোনো সেট অবশ্যই সুসংজ্ঞাত হতে হবে, তবেই আমি সেটাকে সেট বলবো, যেটা আমরা প্রথমেই বলে দিয়েছি। যেমন যে কোনো একটা সুসংজ্ঞাত সেটের যদি কোনো এলিমেন্ট না থাকে, কি বললাম, যদি কোনো এলিমেন্ট বা যদি কোনো পদ না থাকে, ঠিক আছে, তখন সেই সেটটাকে আমরা কিন্তু বলবো কি, শূন্য সেট। তাহলে আরও একবার বলছি, যে কোনো একটা সুসংজ্ঞাত সেটের, ঠিক আছে, যদি কোনো পদ না থাকে, কি বললাম, যদি কোনো পদ না থাকে বা যদি কোনো এলিমেন্ট না থাকে, তো সেটাকে বলা হয় শূন্য সেট বা নাল সেট, ভয়েড সেট বা এমটি সেট। এটাকে ডিনোট করা হয় বা এটাকে লেখা হয় একটা ফাই দ্বারা। ঠিক আছে, এটাকে লেখানো হয় ফাই দ্বারা, ঠিক আছে। আচ্ছা, ফাই দ্বারাও লিখতে পারি বা এইভাবেও লেখা যায়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে খালি ছেড়ে দাও, এটাই হচ্ছে কি শূন্য সেট। ঠিক আছে, তাহলে বোঝা গেছে শূন্য সেটটা কি বললাম, যে সেটের মধ্যে কোনো পদ থাকবে না সেটা হচ্ছে শূন্য সেট, সেকে ফাই দ্বারা লেখা। ঠিক আছে, ফাই এটা দ্বারা ডিনোট করা বা কিংবা এটা দ্বারা ডিনোট করা। এবার উদাহরণস্বরূপ দেখা যায় যে কোন সেটকে একটা ফাই সেট বা শূন্য সেট কিভাবে বলবো। সাপোজ ধরো এই একটা সেট যেখানে এক্স সাচ দ্যাট এক্স একটি, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা, এক্স একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে কি বললাম, এক্স সাচ দ্যাট এক্স একটি স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর রেঞ্জটা হচ্ছে কত না, 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তাহলে কি বললাম, যে এক্স একটি স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর রেঞ্জটা হচ্ছে যে 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট। তাহলে তোমরাই বলো যে 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনো কিছু আছে? নেই। সেই জন্য এটাকে আমি কি বলতে পারি, এটা হচ্ছে একটা নাল সেট বা শূন্য সেটের উদাহরণ। ওকে, আরও উদাহরণ নিয়ে দেখলে হবে। যেমন ধরো যে এক্স সাচ দ্যাট এক্স একটি মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা কি সেটা তোমরা সবাই জানো, যে সংখ্যাকে এক অথবা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাটাকে আমরা কি বলি, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলি। তাহলে মৌলিক সংখ্যা আমি বলে দিলাম যে মৌলিক সংখ্যা, এবং এক্স এর রেঞ্জটা দিয়ে দিচ্ছি, এবং এক্স এর রেঞ্জটা কত থাকবে না 32-এর থেকে বড় কিংবা সমান এবং 36-এর থেকে
ছোট কিংবা সমান। তাহলে তোমরাই বলো 32-এর থেকে বড় কিংবা সমান কিংবা 36-এর থেকে ছোট কিংবা সমান এর রেঞ্জের ভেতরে এক্স এর কোনো মৌলিক সংখ্যা থাকতে পারে কি? বলো। নেই। যেমন ধরো 32 এর এই রেঞ্জের মধ্যে কি কি হতে পারে? 32 কি কি সংখ্যা থাকতে পারে সেটা আগে বলছি। 32, 33, 34, 35, 36 প্রত্যেকটা সংখ্যাই কিন্তু কোনো না কোনো সংখ্যা দ্বারা, সেটা বাদ দিও, সেটা বা এক বাদ দিও, অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে, ঠিক আছে? তাহলে এর মধ্যে কোনো এমন কোনো মৌলিক সংখ্যা নেই, এই রেঞ্জের মধ্যে কোনো মৌলিক সংখ্যা নেই। তাহলে মৌলিক সংখ্যা নেই মানে কি? সেটটা আছে কিন্তু সেটার এলিমেন্ট নেই, সেই জন্য এটা হচ্ছে একটা নাল সেটের উদাহরণ বা শূন্য সেটের উদাহরণ, ঠিক আছে? তাহলে আমরা কি কি জানলাম? সসীম সেট, অসীম সেট জানলাম, একপদী সেট জানলাম, শূন্য সেট জানলাম, ঠিক আছে? নেক্সট আমরা জানবো যে উপসেট কি? উপসেট ইংরেজিতে বলা হয় সাবসেট, তো সাবসেট কি? এটা একটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে, বা গুরুত্বপূর্ণ সংজ্ঞা বলতে পারো। এর উপর কিন্তু অনেক ম্যাথ আছে, ঠিক আছে? কি জানবো? উপসেট যে ইংরেজিতে বলা হয় সাবসেট, ঠিক আছে? উপসেট বা সাবসেট। উপসেট বা সাবসেট কাকে বলবো? না, এটা উপসেট বা সাবসেট, এটা উদাহরণ নিয়ে আমি বলছি, খুবই সহজভাবে বুঝতে পারবে। সাপোজ এ একটা সেট, ঠিক আছে? এ একটা সেট ধরো, মনে করো 1 2 3 4 5 6 এই এলিমেন্টগুলো রয়েছে এই সেটের মধ্যে, এবং বি একটা সেট, মনে করো 3 5 6 এই এলিমেন্টগুলো রয়েছে, ঠিক আছে? এবার বলছি যে উপসেট বা সাবসেট আমরা কাকে বলবো? না, যদি বি সেটটা, যদি একটা সেট ধরো এ বি দুটো সেট রয়েছে, যদি বি সেটের সমস্ত এলিমেন্টই এ সেটের মধ্যে থাকে, কি বললাম? যদি বি সেটের সকল এলিমেন্টগুলো এ সেটের মধ্যে থাকে, বি সেটের সকল এলিমেন্টগুলো যদি এ সেটের মধ্যে থাকে, তাহলে আমি বি সেটটাকে এ সেটের সাবসেট বলবো। তাহলে এখানে তোমরা দেখো যে এ সেটে 1 থেকে 6 পর্যন্ত এলিমেন্টগুলো রয়েছে এবং বি সেটে রয়েছে 3 5 6। তাহলে 3 5 6 এই তিনটে এলিমেন্টই দেখো, 3 5 6 এই তিনটে এলিমেন্টই এ সেটের মধ্যে রয়েছে। তাহলে আমি বলতে পারি যে বি সেটটা এ সেটের সাবসেট, ঠিক আছে? তাহলে কি বলবো? যে বি সেটটা এ সেটের হচ্ছে সাবসেট। সেটা কীরকম সাইন দ্বারা লেখা হয়? না, বি সাবসেট অফ এ, এটা এরকমও লিখতে পারি যে বিটা হচ্ছে এর সাবসেট হচ্ছে। তাহলে একদম পরিষ্কারভাবে বোঝা গেল যে সাবসেট জিনিসটা কি। তাহলে সাবসেট জিনিসটা কি বললাম? সাবসেট হচ্ছে একটা সেই সেট, অর্থাৎ একটা বড় সেটের কিছু সংখ্যক এলিমেন্ট নিয়ে যে সেটটা তৈরি হয়েছে সেটাকে আমরা সাবসেট বলতে পারি। আবার দেখো, এখানে এই বিষয়টা জেনে রাখা দরকার যে প্রত্যেকটা সেটই কিন্তু তার নিজের সাবসেট হয়। ধরো এই একটা সেট আছে, একটা সেট এইটা, তো তাহলে আমি এটাও লিখতে পারি যে এ সাবসেট অফ এ, ঠিক আছে? এটা লেখা যায়, প্রত্যেকটা সেটই কিন্তু নিজের সেটের সাথে সাবসেট, ঠিক আছে? এটাই। আচ্ছা, এবার আমরা আলোচনা করব যে সমান সেট কাকে বলে, ঠিক আছে? এবার আমরা আলোচনা করব কি সমান সেট কাকে বলে, ঠিক আছে? সমান সেট বা ইকুয়াল সেট, সমান সেট বা ইকুয়াল সেট কাকে বলে, ঠিক আছে? সমান সেট বা ইকুয়াল সেট কাকে বলবো? তাহলে সমান, এই কথাটার নামের দ্বারাই বুঝতে পারছো যে যে সেট দুটো, যে কোনো সেট দুটো যদি প্রত্যেকটা এলিমেন্ট পরস্পরের সাথে সমান হয়, কি বলছি? যে সেটের দুটো সেটেরই যদি পদ একই থাকে, কি বললাম? দুটো সেটেরই যদি পদ একই থাকে। উদাহরণ দিয়ে বললে ভালোভাবে বুঝতে পারবে। সাপোজ ধরো এ ধরলাম, এ বি সি ডি চারটা পদ আছে। বি সেটটা ধরলাম, এরও আছে এ বি সি ডি। তাহলে এই এ এবং বি এর দুটাকে তখনই সমান বলতে পারবো যদি
এর নাম্বার অফ এলিমেন্ট এবং এরও নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্টকে এইভাবে লেখা হয় এন অফ এ। তাহলে এ সেটের যে নাম্বার অফ এলিমেন্ট আর কি, অর্থাৎ এ সেটের যে পদের সংখ্যা সেটা বি সেটের পদের সংখ্যার সাথে সমান হবে এবং কি হতে হবে, এবং পদগুলোকে একই হতে হবে, এবং দুটো সেটের পদগুলোকে একই হতে হবে, দুটি সেটের পদগুলিকে একই হতে হবে, একই হতে হবে, তবে আমরা কি বলতে পারি যে এ ইকুয়ালস টু বি বলতে পারি, তবে আমি কি বলতে পারি এ ইকুয়ালস টু বি সেট, অর্থাৎ এ এবং বি সেট এটা সমান সেট বা ইকুয়াল সেট এটা বলতে পারি। ঠিক আছে, আগের যেটা পড়েছিলাম যেটা হচ্ছে উপসেট, এটা দ্বারা যদি আমি বলি, এটা দ্বারা যদি বলা হয় তাহলে দুটো সেটকে সমান তখনই বলতে পারবো যদি ধরো এই কন্ডিশনে আছে এ সেট এটা বি সেট এটা, যদি এ সাবসেট অফ বি হয় এবং বিটাও সাবসেট অফ এ, যদি এ সাবসেট অফ বি হয় এবং বি সাবসেট অফ এ হয় তাহলে আমি এখানে লিখতে পারি যে এ ইকুয়ালস টু বি সেট। ঠিক আছে, এটা মনে রাখো জাস্ট, এ সাবসেট অফ যদি বি হয় এবং বি সাবসেট অফ এ হয় তাহলে এ ইকুয়ালস টু বি হয়, অর্থাৎ এ বি সেট দুটো সমান সেট হয়। ঠিক আছে, তাহলে বুঝে নিলে সমান সেট কি, সমান সেট হতে গেলে কি করতে হবে, দুটো সেটের নাম্বার অফ এলিমেন্ট যতগুলো আছে অর্থাৎ দুটো সেটের পদ সংখ্যা সমান হতে হবে এবং পদগুলো পরস্পরের সাথে না, পদগুলো এই পদগুলোর সাথে এই পদগুলো যেন সমান, অর্থাৎ এই সেটে যতগুলো এলিমেন্ট আছে এই সেটে ততগুলো এলিমেন্ট থাকতে হবে এবং এই সেটে যে যে এলিমেন্টগুলো আছে এই সেটে সেই এলিমেন্টগুলো থাকতে হবে। কোনো প্রয়োজন নেই যে পদ মেনটেন করবে, কারণ আমরা প্রথমেই বলে দিয়েছি যে পদের এখানে কোনো একটা ক্রম মেনটেন। তো এটা ক্লিয়ার হয়ে গেল সমান সেট কি। ওকে, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে যথার্থ উপসেট। উপসেট জিনিসটা কি সেটা আমরা জেনে নিলাম, এবার আমরা আলোচনা করব যে যথার্থ উপসেট কি। ঠিক আছে, বা প্রপার সাবসেট কাকে বলবো। ঠিক আছে, কি বলবো, যথার্থ, বাংলায় যদি বলা হয়, বাংলায় বললে এটা হবে যে যথার্থ উপসেট ও অধিসেট। ঠিক আছে, কি বললাম, এটা যথার্থ উপসেট ও অধিসেট জানবো। ইংরেজিতে যদি এটা বলা হয় যে প্রপার সাবসেট, আর প্রপার সাবসেট অ্যান্ড কি জানবো, অধিসেট। অধিসেটটার ইংরেজি হচ্ছে সুপারসেট। আমি ইংরেজিটা তার সাথে সাথে লিখে দিচ্ছি এই কারণে যে এটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, সেই জন্য এই নামটা লিখে দিচ্ছি। ঠিক আছে, তো যথার্থ উপসেট বা অধিসেট জিনিসটা কি সেটা বলছি। আমরা জেনেছিলাম কি উপসেট জিনিসটা কি, যে কোনো একটা সেট যদি কোনো একটা বৃহত্তর সেট বা কোনো একটা সেটের এলিমেন্টের সাথে, মানে ওই সেটের এলিমেন্ট যদি অন্য একটা কোনো সেটের এলিমেন্টের অন্য একটা সেটের মধ্যে থাকে, তখন কি বললাম এই সেটটাকে ওই সেটের কি বলা হয়, সাবসেট বলা। উদাহরণস্বরূপ দেখেছিলাম যে এ বি দিয়ে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ধরো এ বি দুটো সেট। ঠিক আছে, এ বি দুটো সেট এবং এখানে বি সেট। ঠিক আছে, বি সেটের এলিমেন্ট হচ্ছে এ সেটের মধ্যে আছে। ঠিক আছে, কি বললাম, এখানে হচ্ছে বিটা সাবসেট অফ এ। ঠিক আছে, কি বললাম, বিটা হচ্ছে সাবসেট অফ এ, দুটো এলিমেন্ট আছে এবং এখানে বিটা হচ্ছে সাবসেট অফ এ, অর্থাৎ বি এর সমস্ত এলিমেন্টগুলো এর মধ্যে আছে এবং এতে কমপক্ষে একটা এলিমেন্ট এমন থাকবে, যেটা কিনা বিতে নেই। কি বললাম, এতে কমপক্ষে একটা এলিমেন্ট এমন থাকবে যেটা কিনা বিতে নেই। যদি এরকম কন্ডিশন হয় তখন আমি কি বলতে পারি, তখন আমি বি সেটটাকে এ সেটের প্রপার সাবসেট বলবো। এই যখন আমরা সাবসেট লিখি তখন এটার অর্থটা হচ্ছে এটা, যে বি সেটের সমস্ত এলিমেন্ট এর মধ্যে আছে। ঠিক আছে, এবার কিন্তু এতে এমন কোনো এলিমেন্ট থাকবে যেটা হচ্ছে বিতে নেই, সেরকম কিন্তু নিশ্চয়তা নেই। ঠিক আছে, বি সেটের সমস্ত এলিমেন্ট যদি এ সেটের মধ্যে থাকে এবং এতে কমপক্ষে একটা এলিমেন্ট থাকবে যেটা কিনা বি সেটের মধ্যে নেই, তখন আমি বি সেটটাকে এ সেটের প্রপার সাবসেট বলবো। তখন অর্থাৎ প্রপার সাবসেট আমরা যখন বলবো, তার সেটাকে এইরকম সাইন দ্বারা লেখা হবে যে বিটা প্রপার সাবসেট অফ এ।
ঠিক আছে, বিটা হচ্ছে প্রপার সাবসেট অফ এ। তাহলে আরও একবার বলছি কীটা বললাম, যে বি সেটের সমস্ত এলিমেন্ট যদি এ সেটের মধ্যে থাকে এবং এতে কমপক্ষে একটা এলিমেন্ট থাকবে যেটা কিনা বি এর মধ্যে নেই, তখন আমি কি বলবো যে বিটা হচ্ছে প্রপার সাবসেট অফ এ। এটা হচ্ছে প্রপার সাবসেটের চিহ্ন, এটা হচ্ছে প্রপার সাবসেটের চিহ্ন। ঠিক আছে, অর্থাৎ উদাহরণস্বরূপ দিলে এখানে বুঝতে পারবে যে এটা মনে করছো 1 2 3 4 5 6 এইটা আছে, এবং বিতে আছে মনে করো যে 2 3 4 6। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 1 2 এখানেও আছে, 3 এখানেও আছে, 4 এখানেও আছে এবং 6 এখানেও আছে। তাহলে দেখতে পাচ্ছ যে 2 3 4 6 এগুলো বাদ দিয়েও এতে কমপক্ষে মিনিমাম একটা এলিমেন্ট তো আছেই যেটা কিনা বিতে নেই। তাহলে এই কন্ডিশন যখন আসবে তখন আমি বলতে পারি যে বিটা প্রপার সাবসেট হবে, অর্থাৎ বিটা হচ্ছে পুরোপুরি এর বা যথার্থ এর হচ্ছে সাবসেট। এটাকেই বলা হয় যথার্থ উপসেট, যথার্থ উপসেট। এবং এই ক্ষেত্রে এ সেটটাকে বলবো, এবং এই ক্ষেত্রে এ সেটটাকে বলবো যে বি সেটের অধিসেট। কি বললাম, এই ক্ষেত্রেই বলবো এ সেটটাকে, এই ক্ষেত্রে এ সেটটাকে কি বলবো যে বি সেটের অধিসেট বলবো। সেটকে বি সেটের কি বলবো অধিসেট বলবো, বা ইংরেজিতে বলা হয় সুপারসেট। তাহলে সুপারসেট কথাটার অর্থই এটাই, বা অধিসেট কথাটার অর্থই হচ্ছে এটা যে যে সেটটা ধরো এ বি দুটো সেট থাকবে, যেটা সুপারসেট হবে সেটা বড় হবে, সহজ কথা। যেটা সাবসেট হবে, প্রপার সাবসেট হবে, সেটা অবশ্যই তার থেকে ছোট হবে। ঠিক আছে, এটা। আচ্ছা, এবার তাহলে সুপার সাবসেট, তাহলে হচ্ছে প্রপার সাবসেট এবং হচ্ছে সুপারসেট। তাহলে কি বললাম, তাহলে প্রপার সাবসেট এবং সুপারসেট কি, অর্থাৎ যথার্থ উপসেট এবং অধিসেট কি। তার যথার্থ উপসেট এবং অধিসেট কি সেটা কিন্তু আমরা বুঝে নিলাম খুব সহজে। ঠিক আছে, এবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, কি বলবো, ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেট কি, ইউনিভার্সাল সেটকে বাংলায় বলা হয় সার্বিক সেট। ঠিক আছে, সার্বিক সেট বাংলায় বলা হয় সার্বিক সেট। সার্বিক সেট যাকে বলা হয় ইউনিভার্সাল, ইউনিভার্সাল সেট। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কি, সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কি। তো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট হচ্ছে সেই সেট না, আমরা যে আলোচ্য সেট সমূহ আলোচনা করি কোনো বিশেষ সংজ্ঞা দিনে, আমরা যে আলোচ্য সেট সমূহ আলোচনা করছি কোনো বিশেষ সংজ্ঞা দিনে একটা বৃহত্তর সেটের আমরা কিন্তু এটাকে সাবসেট বলে ধরে নিচ্ছি। মানে কথাটা বোঝাতে পারলাম না ঠিক করে, দেখো এই ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, ইউনিভার্সাল সেটকে ইউ দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে ইউটা মনে করো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 9 10। ঠিক আছে, এবং আমরা মনে করো আলোচনা করছি একটা সেট কত, যার এলিমেন্টগুলো আছে 2 4 5 7। ঠিক আছে, বি একটা এলিমেন্ট আছে যার মনে করছি, ঠিক আছে, মনে করছি 1, ঠিক আছে, 6 10। ঠিক আছে, এইটা। তাহলে এই যে দুটো সেট আলোচনা করছি, এই দুটো তো আলোচ্য সেট। তাহলে আমি কি কথাটা বললাম যে আমরা যে আলোচ্য সেট নিয়ে আলোচনা করছি কোনো বিশেষ সংজ্ঞা দিনে এই আলোচ্য সেটটাকে আমি একটা কি একটা সর্ববৃহৎ সেটের উপসেট হিসাবে ধরে নিচ্ছি। ঠিক আছে, কি বললাম, আমরা যে সেটটা আলোচ্য সেট, যেটা অর্থাৎ যে সেট নিয়ে আমরা আলোচনা করছি সেই সেটটাকে, ঠিক আছে, সেই সেটটাকে কি করছি একটা সর্ববৃহৎ সেটের উপসেট হিসাবে ধরে নিচ্ছি, সর্ববৃহৎ সেটের উপসেট হিসাবে ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এই সর্ববৃহৎ সেটটাকে এই আলোচ্য সেটের সাপেক্ষে বলা হয় ইউনিভার্সাল সেট। ঠিক আছে, কি বললাম আরো একবার বলছি যে আলোচ্য
সেটে, ঠিক আছে, যে আলোচ্য সেট নিয়ে আলোচনা করছি, কোনো বিশেষ সংজ্ঞা দিনে এই আলোচ্য সেটটিকে আলোচ্য সেট কোনো বিশেষ সংজ্ঞা দিনে এই আলোচ্য সেটটিকে কী করছে, একটা সর্ববৃহৎ সেটের সাবসেট হিসাবে ধরে নিয়েছি। সর্ববৃহৎ সেটের সাবসেট হিসাবে ধরে নিয়েছি। কেন সাবসেট? এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে ওইখান থেকেই কিন্তু নেওয়া, এই এলিমেন্টগুলো কিন্তু ওইখান থেকেই নেওয়া, অর্থাৎ এই সেটগুলো কি এর সাবসেট, এই জন্য সর্ববৃহৎ সেটের একটা সাবসেট হিসাবে ধরে নিয়েছি। ঠিক আছে, তো এই সাবসেটগুলোর সাপেক্ষে এইটাকে আমরা কি বলবো, ইউনিভার্সাল সেট বলবো। এটাকে ইউনিভার্সাল সেট বলবো। ঠিক আছে, ওকে, যেটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করে থাকি। ক্লিয়ার? তাহলে আমি আরও উদাহরণস্বরূপ বলতে পারি যে সাপোজ আমরা দুটো সেট নিলাম, এই একটা সেট যে এখানে হচ্ছে যার ভ্যালু হচ্ছে -1 0 1 2 3, এটা। আর ধরো বি একটা সেট, ঠিক আছে, বি একটা সেট নিলাম যেটা মনে করছেন যে 3 4 5 6, ঠিক আছে, 3 না, ধরো 4 5 6, ধরো 4 5 6 8 8, ঠিক আছে, এটা। তাহলে এই দুটো সেটের সাপেক্ষে ইউনিভার্সাল সেট কোনটা হবে? এই দুটো সেটের সাপেক্ষে ইউনিভার্সাল সেট কত হবে না, এই দুটো সেটের সাপেক্ষে ইউনিভার্সাল সেট হবে এইখানে যতগুলো, এই দুটোতে যতগুলো এলিমেন্ট থাকবে সেটা কিন্তু ইউনিভার্সাল সেটের প্রত্যেকটাই কিন্তু এলিমেন্ট হবে। ইউনিভার্সাল সেটের প্রত্যেকটাই কিন্তু এলিমেন্ট হবে। তাহলে এই দুটোর সাপেক্ষে ইউনিভার্সাল সেট কী হবে? -1 0 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এইটা হবে ইউনিভার্সাল সেট। তাহলে ইউনিভার্সাল সেট আর কিছুই না, যে সেটগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই সেটের প্রত্যেকটা এলিমেন্টই ইউনিভার্সাল সেটের মধ্যে থাকবে। ঠিক আছে, অর্থাৎ ইউনিভার্সাল সেট একটা বড় সেট যেখান থেকে আমি কিন্তু কি নিচ্ছি, যে ছোট ছোট সাবসেটগুলো নিচ্ছি, অর্থাৎ ওই সেটের এলিমেন্টগুলো দিয়েই কিন্তু এই সাবসেটগুলো হচ্ছে। মানে আমরা যে আলোচনা করছি যে সকল সেট, সেটা কি করছি, সেটা মনে করে নিচ্ছি যে বড় একটা সেট আছে, সেটাকে ইউনিভার্সাল সেট বলি, তারই সাবসেট। ঠিক আছে, এটাই হচ্ছে ইউনিভার্সাল সেট। ওকে, আচ্ছা, এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে সূচক সেট। ঠিক আছে, এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে সূচক সেট। সেটা হচ্ছে কি সূচক সেট। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে সূচক সেট। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি সূচক সেট। সূচক সেট, ঠিক আছে, যেকে ইংরেজিতে বলা হয় পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট কি? পাওয়ার সেট হচ্ছে সেই সেট যে সেটের প্রত্যেকটা এলিমেন্ট, কি বলছি, পাওয়ার সেট হচ্ছে সেই সেট যে সেটের পদসমূহ, কি বলছি, যে সেটের পদসমূহ বা যে সেটের এলিমেন্টগুলো কি হয়, প্রদত্ত সেটের সাবসেট। যেমন দেখো, উদাহরণ দিলে পরিষ্কারভাবে বুঝতে পারবে। ধরো একটা সেট এ আছে, 1 2 3, এই 1 2 3 করে 3টে এলিমেন্ট আছে। ঠিক আছে, এবার আমি পাওয়ার সেটটাকে সাধারণত ডিনোট করা হয় এরকম, পি অফ এ। পি অফ এ মানে এটা হচ্ছে পাওয়ার সেট। এটাকে বলা হয় পাওয়ার সেট। ঠিক আছে, পি অফ এ এটা মানে হচ্ছে পাওয়ার সেট। তাহলে সাপোজ এই একটা সেট যেটা হচ্ছে যার 3টে এলিমেন্ট আছে এটা, তাহলে পাওয়ার সেট কি বললাম, পাওয়ার সেট হচ্ছে, তার মানে পাওয়ার সেট হচ্ছে সেই সেট যার প্রত্যেকটা যে এলিমেন্টগুলো হবে সেই এলিমেন্টগুলো এই এ সেটের সাবসেট হবে। ঠিক আছে, এ সেটের সাবসেট হবে। তার মানে কি, অর্থাৎ এ সেটের যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলো দিয়ে আমি ম্যাক্সিমাম কতগুলো সাবসেট তৈরি করতে পারি, এর কতগুলো সাবসেট তৈরি করতে পারি। তাহলে দেখা যাক কতগুলো তৈরি করা যায়। দেখো, প্রথমেই বলি যে ফাই মানে কি শূন্য সেট, যেটা বলছিলাম, ফাই কিন্তু প্রত্যেকটা সেটেরই সাবসেট হয়। ঠিক আছে, এটা মনে রাখ। তাহলে ফাই দ্বারা শুরু হলো,
এক একটা সাবসেট হলো, ঠিক আছে। আরেকটা কোন এক একটা সাবসেট হলো, আরেকটা সাবসেট কত হলো, দুই একটা সাবসেট হলো, ঠিক আছে। তিন একটা সাবসেট হলো, তাহলে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল করে হয়ে গেছে। এবার হচ্ছে এক দুই একটা সাবসেট হলো, ঠিক আছে। তারপর কি হলো, দুই তিন একটা সাবসেট হলো, তারপর কি হবে, এক তিন একটা সাবসেট হলো, ঠিক আছে। এক তিন একটা সাবসেট হলো, দুটো করে হয়ে গেছে। লাস্ট যেটা আছে এক দুই তিন, ঠিক আছে, এটা একটা সাবসেট হলো, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু সিঙ্গেল দিয়েছে, এটা থার্ড ব্র্যাকেট দিতেই পারে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তো দেখো তাহলে এই যে পাওয়ার সেটের আমি যেমন বলেছিলাম, দেখো প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু কি হচ্ছে, এ সেটের উপসেট হচ্ছে, এ সেটের সাবসেট হচ্ছে। কেন দেখো প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু এ সেটের মধ্যে আছে, তাহলে আমরা উপসেটের সংজ্ঞা অনুযায়ী কি, তাহলে এইগুলো প্রত্যেকটা সেট, প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু, এই যে প্রত্যেকটা এলিমেন্ট, এখানে এলিমেন্টগুলো কি আকারে আছে, সেট আকারে আছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু কি হচ্ছে, যে এই সেটের এগুলো তো একটা একটা এলিমেন্ট, তো এই এলিমেন্টগুলো কি আকারে আছে, এর সাবসেট আকারে আছে, এর সাবসেট হচ্ছে, এর সাবসেট হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে এই প্রদত্ত সেটটাকে কি বলতে পারি, তো এই সেটটাকে এই সেটের পাওয়ার সেট বলতে পারি। তাহলে কি বলতে পারি, যে এই যে এই সেটটা, এটা হচ্ছে এই প্রদত্ত সেটের পাওয়ার সেট, ঠিক আছে। তাহলে দেখো কটা পাওয়ার সেটের কতগুলো পদ হচ্ছে, দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা হচ্ছে। তার মানে এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, সেই নিয়মটা হচ্ছে যে কোনো সেটের পাওয়ার সেট কতগুলো হয় না, 2 টু দি পাওয়ার n, এই সূত্র ধরে চলে। এনের মানটা কি বা এনটা কি না, এনটা হচ্ছে নাম্বার অফ পদ, বা মানে কতগুলো পদ আছে, ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্ট যাকে বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে কি, এনটা হচ্ছে পদ সংখ্যা, এনটা হচ্ছে পদ সংখ্যা। কার পদ সংখ্যা, না যেটা প্রদত্ত যে সেটটা দেওয়া আছে তার পদ সংখ্যা, প্রদত্ত যে সেটটা দেওয়া আছে তার পদ সংখ্যা কিন্তু এন, ঠিক আছে। তাহলে এখানে দেখো কটা পদ আছে, এক দুই তিন, তিনটে পদ আছে, সেই জন্য তাহলে 2 টু দি পাওয়ার কত হচ্ছে, 3 হচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8 হচ্ছে। 2 টু দি পাওয়ার 3 মানে 8, দেখো এখানে 8টা পদ আছে। তাহলে যদি দুটো পদ থাকতো তাহলে কত হতো, এনের জায়গায় 2 বসতো, তাহলে 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার কত হচ্ছে, 2 হচ্ছে। তার মানে কত হতো, এখানে 4, তার মানে 4টা পদই হতো, ঠিক আছে। তো এইটাই হচ্ছে সূচক সেট বা পাওয়ার সেট। তাহলে আরও একবার বলছি, পাওয়ার সেট কি, পাওয়ার সেট হচ্ছে সেই সেট যার এলিমেন্ট বা যে সেটের হচ্ছে পদসমূহগুলো, যে সেটের পদসমূহগুলো কি হচ্ছে, প্রদত্ত সেটের সাবসেট হচ্ছে, এই সেটের সাবসেট হচ্ছে, এই সেটের সাবসেট হচ্ছে। কেন, এই প্রত্যেকটা এলিমেন্টগুলোই কি এর এলিমেন্ট, দেখো এই সেটের এলিমেন্ট, তাহলে কি বলতে পারি, যে এগুলো হচ্ছে এর সাবসেট। তাহলে এর সাবসেট যেহেতু হচ্ছে, ঠিক আছে, এর সাবসেট, তাহলেই আমি কি বলতে পারি, যে এই সেটটাকে এই সেটের পাওয়ার সেট বলতে পারি। তার মানে কি বলছে, একে ডিনোট করা হয় কিভাবে বলছি, পি অফ এ দ্বারা, পি অফ এ দ্বারা, ঠিক আছে। তাহলে এই সেটটাকে এ সেটের সূচক সেট বলা হয়। আর এটা হচ্ছে কি সূত্র ধরে চলে, না 2 টু দি পাওয়ার n, এই সূত্রে। এনটা হচ্ছে পদ সংখ্যা কার, না প্রদত্ত সেট যেটা দেওয়া থাকবে তার, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু সূচক সেটটা নির্ণয় করতে পারি বা সূচক সেট বের করতে পারি। তো আজকে আমরা বেসিক যে জিনিসগুলো সেট চ্যাপ্টারের, সেটা কিন্তু জেনে নিলাম, ঠিক আছে। এবার নেক্সট ক্লাসে তোমাদের ভেন ডায়াগ্রাম দেখাবো, আর দুটো সেটের কিভাবে যোগ করতে হয়, দুটো সেটের বিয়োগ কিভাবে করতে হয়, ইন্টারসেকশন কিভাবে হয়, ঠিক আছে। তো সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তারপরেই ডাইরেক্ট ম্যাথে চলে যাব, একদম সহজভাবে, একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমরা ম্যাথগুলো করব, ঠিক আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।